ওয়েলকাম স্টুডেন্ট অফ ক্লাস 11। তোমাদের 11-এর আমি ভূগোলের ক্লাসটা শুরু করব। এখন 11-এর ভূগোলের যে সিলেবাস, সেই সিলেবাস সম্পর্কে আগে তোমাদের একটা টোটাল ধারণা আগে জানতে হবে। অর্থাৎ 11-এর সিলেবাসে কি কি আছে এবং কোনগুলো আমাদের পড়তে হবে ভালো করে, সেই টোটাল সিলেবাসের ওপর আগে ধারণাটা করে নিতে হবে, তারপরে আমরা চ্যাপ্টারে যাব। এখন তোমাদের সিলেবাসে যেটা আছে, এবং ভূগোলের আমরা জানি যে ফুল মার্কস 100, কিন্তু থিওরি নম্বর, অর্থাৎ যেটা হাতে লিখে পরীক্ষা দিতে হবে, সেটা হচ্ছে 70 নম্বর আছে। আর 30 নম্বর থাকবে প্র্যাকটিক্যাল, অর্থাৎ ব্যবহারিক ভূগোল, ল্যাব বেস সাবজেক্ট যেহেতু এটা, সেই জন্য 70 নম্বর থিওরি আর 30 নম্বর প্র্যাকটিক্যাল, এই নিয়ে মোট 100 নম্বরের তোমাদের পরীক্ষা হবে। তাহলে আগে আমাদের জানতে হবে যে সিলেবাসে কি কি আছে, অর্থাৎ ভূগোলের সিলেবাসে কি কি আমরা পড়ব। তো তোমরা জানো, ছোটো থেকেই পড়ে আসছো যে ভূগোলের সিলেবাসে দুটো করে ভাগ থাকে। একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল, আর একটা হচ্ছে অর্থনৈতিক ভূগোল বা আঞ্চলিক ভূগোল আগে বলা হতো, এখন সেটাকে বলা হচ্ছে অর্থনৈতিক ভূগোল। আর এই প্রাকৃতিক ভূগোলে যদি আমরা মার্কস ধরি, তাহলে প্রাকৃতিক ভূগোলে থাকবে 40 নম্বর আর অর্থনৈতিক ভূগোলে থাকবে 30 নম্বর। এখন এই প্রাকৃতিক ভূগোলের মধ্যে আমরা কি কি পড়ব, অর্থাৎ আমাদের 11-এর সিলেবাসে কি কি আছে, টোটাল সিলেবাস কি কি আছে সেটা আগে জেনে নিই। তারপরে শুধু এবছরের জন্য তোমাদের সিলেবাস কিছুটা রিডিউস করা হয়েছে, যেহেতু করোনার জন্য ক্লাস হচ্ছে না, সেই জন্য কিছুটা রিডিউস করা হয়েছে, সেটা আমরা পরে আসছি। আগে আমাদের টোটাল সিলেবাসটা দেখে নিই কী আছে। তো প্রাকৃতিক ভূগোলের অংশে প্রথম যে চ্যাপ্টার আমরা পড়ব, সেটা হচ্ছে জ্ঞানচর্চার বিষয়রূপে ভূগোল, অর্থাৎ শাস্ত্ররূপে ভূগোল। আমরা এই চ্যাপ্টারটা 9-এ খানিকটা পড়েছি, একদম অল্প এক পাতার মধ্যে ছিল। সেখানে কি পড়ব না, ভূগোল কাকে বলে, ভূগোলের কি উদ্দেশ্য, ভূগোলের কি লক্ষ্য, ভূগোলের প্রকৃতি কি, তার পরিধি কতটা, ভূগোল আমরা কতটা পড়ব, এবং ভূগোলের যে বিভিন্ন শাখা, সেই শাখাগুলো কি কি আছে, সেই শাখাগুলোর ভবিষ্যৎ কি আছে, সেইগুলো সম্পর্কে আমরা এই জ্ঞানচর্চার বিষয়রূপে ভূগোল এইটাতে পড়ব। অর্থাৎ সোজা কথায় ভূগোল যে পড়ছি সেটা যদি কাকে বলে না জানি, সেটা তো আমরা বুঝতে পারছি না। তাহলে আমাকে আগে জানতে হবে যে ভূগোল কি, ভূগোল ব্যাপারটা কি, ভূগোল কাকে বলে। আমরা এতদিন ভূগোল পড়ে এসেছি, কিন্তু এটাও জানি না। তাহলে ভূগোল জ্ঞানচর্চার বিষয়রূপে ভূগোল, এটা আমরা এই চ্যাপ্টারের মধ্যে পড়ব, যে ভূগোল কাকে বলে, ভূগোলের কি কি লক্ষ্য, কি উদ্দেশ্য, কেন পড়ব আমরা ভূগোলকে কেন সাংশ্লেষিক বিষয় বলে, এবং ভূগোলের বিভিন্ন শাখাগুলো কি, তাদের ভবিষ্যৎ লক্ষ্য কি, সেইগুলো আমাদের এই চ্যাপ্টারটার মধ্যে আমাদের জানতে হবে। এটা গেল 1 নম্বর চ্যাপ্টার। 2 নম্বর চ্যাপ্টারে মধ্যে আছে প্রাকৃতিক ভূগোলের বিভিন্ন তত্ত্ব। এই চ্যাপ্টারের কিছু সাব চ্যাপ্টার আছে। অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের বিভিন্ন তত্ত্ব মানে হচ্ছে যে পৃথিবীর জন্ম কি করে হলো, অর্থাৎ আমরা ছোটবেলা থেকে পড়ছি যে পৃথিবীর জন্ম এইভাবে হয়েছে। তো এখানে আমাদের সেই পৃথিবীর জন্মটা, সেটাকে আমাদের আবার ভালো করে জানতে হবে, যে পৃথিবীর জন্ম, এর জন্য অনেক তত্ত্ব আছে, থিওরি আছে। সেই থিওরিগুলো আমাদের জানতে হবে। কান্টের থিওরি আছে, ল্যাপ্লাসের থিওরি আছে, সেগুলো আমরা পরপর যখন চ্যাপ্টার পড়বো তখন জানব। আর কি আছে এর মধ্যে না, পৃথিবীর আভ্যন্তরীণ গঠন, অর্থাৎ ভূ আভ্যন্তরীণ গঠন, যেটা তোমরা 8-এ খানিকটা পড়েছি। অর্থাৎ ভূপৃষ্ঠের নিচে কি কি আছে, বিভিন্ন স্তরে যে ভাগ আছে, কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল, হ্যাঁ, শিলামণ্ডল, এই যে ভূত্বক যেটাকে আমরা বলছি, যার উপরে আমরা বসবাস করছি, এই স্তরগুলো কি কি চরিত্র, কি কি বৈশিষ্ট্য আছে, সেইগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। এরপরে আসছি পরে যে
সাব চ্যাপ্টার, সেটা হচ্ছে সমস্থিতির ধারণা। এই সমস্থিতির ধারণা মানে আইসোস্ট্যাসি। এটা একদম নতুন, তোমরা একদম নতুন পড়বে, কারণ জন্ম আমরা খানিকটা জানি, পৃথিবীর ভূ-আপনি গঠন জানি, কিন্তু সমস্থিতির ধারণাটা একেবারেই নতুন, এটা আমরা জানবো। এটা কি একটু খানিক ধারণা দিয়ে দিই, যে আমাদের ভূপৃষ্ঠের ওপর এই যে বড় বড় পাহাড় পর্বত, বিশাল আকৃতির পাহাড় পর্বত, মালভূমি এবং সমভূমি যে আছে, অর্থাৎ ভূমিরূপ যে আছে, সেইগুলো দেখা যাচ্ছে আমাদের অ্যাস্থনোস্ফিয়ার স্তর, অর্থাৎ ভূত্বকের নিচে যে অ্যাস্থনোস্ফিয়ার স্তর আছে, অর্থাৎ গুরুমণ্ডলের ওপরের অংশ, সেই অংশে ঠিক নিজেদের ব্যালেন্সে ভেসে রয়েছে। অর্থাৎ পাহাড় সেটা বিশাল বড় এবং বিশাল ভারী, তাহলে সে তো অ্যাস্থনোস্ফিয়ার স্তরের তলায় নিচে ঢুকে যাবে, কিন্তু ঢোকে না। পাহাড় ঠিক উঁচু হয়ে অনেকটা উঁচু পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে। তাহলে এই যে একটা ব্যালেন্সে আছে, এইটা কি বলা হচ্ছে আইসোস্ট্যাসি বা সমস্থিতি। যখন আমরা ডিটেলস চ্যাপ্টারে যাবো তখন আর ভালো করে পড়ব। তারপর হচ্ছে মহাদেশীয় সঞ্চরণ। মহাদেশীয় সঞ্চরণটা কি না, মহাদেশীয় সঞ্চরণ হচ্ছে একটা সময় অনেক আগে পৃথিবীর সমস্ত ভূখণ্ডগুলো এক জায়গায় ছিল, যেটাকে আমরা জানি যে প্যানজিয়া বলে, এবং সেই প্যানজিয়া আস্তে আস্তে ভাগ হতে হতে বর্তমান যে ল্যান্ডগুলো আমরা পেয়েছি, বিভিন্ন দেশ মহাদেশগুলো পেয়েছি, তাতে ভাগ হয়ে গেছে। এইটা কি বলছে মহাদেশীয় সঞ্চরণ, অর্থাৎ মহাদেশগুলো একটার থেকে আর একটা সরে গেছে। এটা কি করে হয়েছে, কেন হয়েছে, সেগুলো আমাদের ডিটেলস জানতে হবে। এরপরে যে সাবচ্যাপ্টার সেটা হচ্ছে পাত ভূগঠন এবং দ্বীপীয় বৃত্তচাপ। আমরা প্লেট টেকটনিক থিওরি পড়েছি আগে খানিকটা, তো পাত ভূগঠন তত্ত্ব, এটা ওই খানিকটা মহাদেশীয় সঞ্চরণ থেকেই নেওয়া। অর্থাৎ ভূখণ্ডগুলো এক একটা পাতে বিভক্ত, সেই পাতগুলো একটার থেকে আর একটা সরে গেছে। কেন সরেছে, কিভাবে সরেছে, তার ফলে কি তৈরি হয়েছে, এই দ্বীপীয় বৃত্তচাপ তৈরি হয়েছে, এই রকম ঘটনাগুলো ঘটবে এবং সেগুলো আমরা পড়ব। আর একটা হচ্ছে সমুদ্র তলদেশের সম্প্রসারণ, অর্থাৎ সমুদ্রের তলদেশটাও কিন্তু আস্তে আস্তে সরেছে। এটাও আমাদের জানতে হবে যে প্রশান্ত মহাসাগর আস্তে আস্তে সরে বড় হয়েছে, আটলান্টিক মহাসাগর সেও তলদেশটা সরে বড় হয়েছে। এইগুলো আমাদের জানতে হবে। এটা গেল 2 নম্বর চ্যাপ্টারের বিভিন্ন সাবচ্যাপ্টার। এবার 3 নম্বর চ্যাপ্টারে কি আছে না, ভূমিরূপ প্রক্রিয়া, উদ্ভূত ভূমিরূপ। এখন এই ভূমিরূপ প্রক্রিয়া বলতে যে ভূগর্ভের নিচে বিভিন্ন টেকটনিক বল বা ফোর্সের দ্বারা ভূপৃষ্ঠের বিভিন্ন ধরনের ভূমিরূপ তৈরি হয়েছে, তো সেইগুলো আমাদের জানতে হবে। তার মধ্যে সাবচ্যাপ্টার হচ্ছে একটা ভাঁজ, ফোল্ড, অর্থাৎ আমরা ভঙ্গিল পর্বত পড়তে গিয়ে সেখানে ফোল্ডের ব্যাপারটা জানি, ভাঁজের ব্যাপারটা জানি। সেই ভাঁজ কি করে হয়, কত ধরনের ভাঁজ আছে, সেইগুলো আমাদের জানতে হবে। তারপর যে চ্যুতি বা ফল্ট, অর্থাৎ আমরা স্তূপ পর্বত পড়তে গিয়ে চ্যুতি পড়েছি, সেখানে পাহাড়ের শিলাস্তর ভেঙে গিয়ে বা ফেটে গিয়ে সরে গেছে, ওপরে উঠে গেছে, তার ফলে পর্বত সৃষ্টি হয়েছে, স্তূপ পর্বত। এই চ্যুতি কি করে হয়, কত ধরনের চ্যুতি আছে বা ফল্ট আছে, সেগুলো আমাদের জানতে হবে। 3 নম্বর সাবচ্যাপ্টার হচ্ছে অগ্নুদ্গম এবং উদ্ভূত ভূমিরূপ, অগ্নুৎপাত। আমরা 10-এতে খানিকটা পড়েছিলাম, 9-এ অগ্নুৎপাত কি করে হয়, সেগুলো আবার একটু আমাদের জানতে হবে। বিভিন্ন ধরনের অগ্নুৎপাত আছে এবং তার ফলে কি কি ভূমিরূপ তৈরি হয়, যেমন আগ্নেয়গিরি তৈরি হচ্ছে, সেইগুলো আমাদের জানতে হবে। লাস্ট যে সাবচ্যাপ্টার এই ভূমিরূপ প্রক্রিয়া, তা হচ্ছে ভূমিকম্প আমরা পড়ে এসেছি কিছুটা, এখানে আরও ডিটেলস পড়তে হবে, কি কারণে ভূমিকম্প হয়, কেন হয়, তার ফলে কি কি হতে পারে, সেইগুলো। তাহলে এটা গেল 3 নম্বর চ্যাপ্টার। 4 নম্বর চ্যাপ্টার হচ্ছে বাড়িমণ্ডল। বাড়িমণ্ডল মানে হচ্ছে জলভাগ, অর্থাৎ যেখানে যেখানে জলভাগ আছে, বেশিরভাগ জলভাগ সমুদ্র, মহাসাগর, সাগর, এইগুলো নদী, হ্রদ, পুকুর, সবগুলোকে একসঙ্গে বলছে বাড়িমণ্ডল। কিন্তু আমাদের সিলেবাসে যেগুলো আছে সেগুলো হচ্ছে বড় বাড়িমণ্ডল, যেগুলো অর্থাৎ সমুদ্র তলদেশের ভূপ্রকৃতি, সেইটা আমাদের জানতে হবে। এখন এই বাড়িমণ্ডল চ্যাপ্টারে আমরা 9-10-এ খানিকটা পড়ে এসেছি, সেখানে পড়েছি সমুদ্র স্রোত পড়েছি, জোয়ার ভাটা পড়েছি, তো এখানে ওইগুলো আর থাকবে না, যেহেতু 11-এ তোমার একটু বড় হয়েছে, সেই জন্য এখানে সমুদ্রের তলাটা কেমন, 3টে মহাসাগরী, প্রশান্ত, আটলান্টিক এবং ভারত, এই 3টে মহাসাগরী সমুদ্রের তলাটা কেমন সেইটা আমাদের জানতে হবে। কি কি আছে সমুদ্রের তলায়, আমাদের ভূপৃষ্ঠের মতো এরকম না অন্য কিছু, সেইগুলো আমাদের জানতে হবে। তার হচ্ছে সামুদ্রিক সঞ্চয়, অর্থাৎ সমুদ্রে বিভিন্ন ধরনের সঞ্চয় দেখা যায়।
অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হওয়ার সময় বিভিন্ন ভস্ম ছাই স্থলভাগ থেকে ধুলো বালি নদী মাধ্যমে হোক বায়ুর মাধ্যমে হোক সব সমুদ্রে গিয়ে বা সাগরে গিয়ে পতিত হয়। সেই পতিত হওয়ার ফলে সেগুলো থিতে গিয়ে সমুদ্রের নিচে বা তলায় জমা হয়। এটা কি বলা হচ্ছে সামুদ্রিক সঞ্চয়। এবং কত গভীরতায় কি ধরনের জিনিস জমা হয়, কি ধরনের বিষয় জমা হয় বা কী ধরনের মেটেরিয়ালস জমা হয়, সেইগুলো আমাদের এই চ্যাপ্টারটার মধ্যে জানতে হবে। অর্থাৎ বায়ুমণ্ডলের সাব চ্যাপ্টার। 3 নম্বর সাব চ্যাপ্টার হচ্ছে সমুদ্র জলের উষ্ণতা, লবণতা আর ঘনত্ব। অর্থাৎ সমুদ্রের জল কতটা উষ্ণ হয়, কোন সমুদ্রে কতটা উষ্ণ জল। সব সমুদ্রে লবণতা আছে কিন্তু জানি আমরা, কিন্তু সব সমুদ্রে একই ধরনের লবণতা থাকে না। কোনো সমুদ্রে প্রচুর বেশি লবণ থাকে, কোনো সমুদ্রে কম লবণ থাকে। যার মরুসাগর বলে একটা হ্রদ আছে, যেখানে প্রচুর লবণ আছে। তারপরে হচ্ছে ঘনত্ব, অর্থাৎ সমুদ্রের জলের ঘনত্বটা কেমন, সেইটা সম্পর্কে এই চ্যাপ্টারের মধ্যে আমাদের জানতে হবে। আর লাস্ট আছে সমুদ্র স্রোত। আমরা টেনেতে অল্প স্রোত সম্পর্কে অল্প পড়েছি, কিন্তু এখানে এক একটা মহাসাগরে কি কি স্রোত প্রবাহিত হয়, সেই স্রোতগুলোর কি নাম, কোন দিক দিয়ে প্রবাহিত হয়, তার ফলে কি কি উপকূলের কি কি এফেক্ট পড়ে, সেইগুলো এই সমুদ্র স্রোত থেকে আমরা জানতে পারব। আর 5 নম্বর হচ্ছে জীবমণ্ডল, অর্থাৎ যেটা পুরোপুরি বায়োলজিক্যাল ব্যাপার। অর্থাৎ আমরা সেই যে খাদ্য শৃঙ্খল, খাদ্য জাল, এই যে পড়ে এসেছি, সেইগুলো আবার এখানে জীবন বিজ্ঞানে যেগুলো আমরা পড়েছি সেইগুলো এখানে পড়তে হবে। অর্থাৎ জীবমণ্ডলের প্রকৃতি, জীবমণ্ডল কাকে বলে, তার নেচার কি, জীবমণ্ডল কত ধরনের, জীবমণ্ডলের যে ভাগ সেইগুলো, অর্থাৎ এই ব্যাপারগুলো আমাদের জীবমণ্ডলের মধ্যে পড়তে হবে। এই 5টা চ্যাপ্টার মিলে হচ্ছে প্রাকৃতিক ভূগোল। এইবার আমরা আসছি অর্থনৈতিক ভূগোল। অর্থাৎ এই 5টা চ্যাপ্টার মিলে 40 মার্কস থাকবে তোমাদের এই চ্যাপ্টারে। এবার হচ্ছে অর্থনৈতিক ভূগোল, এটা থাকবে 30 নম্বর অর্থনৈতিক ভূগোল। এই অর্থনৈতিক ভূগোলে আমাদের কি পড়তে হবে? প্রথমে আছে সম্পদ, ওয়েলথ। অর্থাৎ সম্পদ কাকে বলবো, আমরা একটু পড়ে এসেছিলাম মনে হয় যে সব জিনিসকে আমরা সম্পদ বলবো না। যেসব জিনিস মানুষের কাজে লাগে, মানুষের উপকারে লাগে, মানুষের উপযোগিতায় লাগে, সেই বস্তুটাকে আমরা সম্পদ বলে থাকি। তো সেই সম্পদ কাকে বলে, সম্পদের প্রকৃতি কি, তার নেচার কি, কত ধরনের সম্পদ আছে পৃথিবীতে, তার শ্রেণীবিভাগগুলো আমাদের পড়তে হবে। এবং সম্পদ কি করে সংরক্ষণ করব। তারপর আছে জৈব সম্পদ রূপে অরণ্য। অর্থাৎ সম্পদ থেকে দুটো চ্যাপ্টার দেওয়া আছে, একটা হচ্ছে অরণ্য আর একটা হচ্ছে মৎস্য, জৈব সম্পদ হিসাবে। তো সেই সম্পদকে দুটো ভাগে ভাগ করা, একটা জৈব একটা হচ্ছে অজৈব। জৈব সম্পদের মধ্যে অরণ্য, অর্থাৎ আমরা টেনেতে ভারতের অরণ্য পড়ে এসেছি, কোথায় কী ধরনের গাছ জন্মায়, কিন্তু এখানে সারা পৃথিবীর কোথায় কী ধরনের গাছ জন্মায় সেটা আমাদের জানতে হবে। এবং সেই অরণ্য থেকে কি কি মানুষ অর্থনৈতিক উপকার পায় সেটাও আমাদের জানতে হবে। তা হচ্ছে জৈব সম্পদ রূপে মৎস্য, অর্থাৎ বিভিন্ন সমুদ্রে বা সাগরে মাছ ধরা হয়, সেই মাছগুলোকে রপ্তানি করে বিশ্বের বাজারে। এবং সেই কোথায় কী ধরনের মাছ ধরা হয়, সেই মাছ ধরার কি কি ফেভারেবল কন্ডিশন আছে, সেই সম্পর্কে আমাদের জানতে হবে এই মৎস্য ধরার ক্ষেত্রে। তারপর হচ্ছে জমি ব্যবহারের ধরন, এটাও তোমাদের কাছে নতুন। জমি ব্যবহারের ধরন মানে হচ্ছে যে একটা জমিকে আমি কি ভাবে ব্যবহার করব। তো প্রত্যেকটা দেশেরই ল্যান্ড আছে, সেই ল্যান্ডগুলো প্রত্যেকটা দেশ কীভাবে ব্যবহার করছে, কোনোটা কৃষিক্ষেত্র, কোনোটা বনভূমি, কোনো জায়গাটা শিল্পক্ষেত্র। তো এক একটা এরিয়া এক এক ধরনের ব্যবহার হচ্ছে জমিটা, সেটা কি বলা হচ্ছে জমি ব্যবহার। অর্থাৎ একটা জমি আছে, সেই জমিটাতে আমি কি করব। কোনো জায়গায় একটা পার্ক করলাম, কোনো জায়গায় একটা পুকুর করলাম, কোনো জায়গায় প্লেগ্রাউন্ড করলাম। অর্থাৎ একটা জায়গার উপরে আমি সেই জায়গাটাকে এমনভাবে ব্যবহার করব যাতে সঠিক উৎপাদন আমরা পাই, সেটাকে বলা হচ্ছে জমি ব্যবহারের ধরন। এটা আমাদের জানতে হবে প্রত্যেকটা দেশের। তার হচ্ছে জলসম্পদ। এই জলসম্পদের মধ্যে জলসেচ আর জল সংরক্ষণ। জলসেচ আমরা পড়েছি কী কী পদ্ধতিতে জলসেচ হয়, কত ধরনের হয়, এবং সমস্ত দেশের বিভিন্ন দেশের কীভাবে জলসেচ করা হয় সেগুলো আমাদের জানতে হবে। এবং জল সংরক্ষণ কীভাবে আমরা করবো, কারণ বর্তমান যুগে জল সংরক্ষণ খুবই প্রয়োজন, কারণ জলের এক একটা সময় জলের অভাব শুরু হয়ে যায়। সে কী করে জল সংরক্ষণ করবো সেটা আমাদের জানতে হবে।
তারপর হচ্ছে খনিজ ও শক্তি সম্পদ, এটা আমরা টেনেতে খানিকটা পড়ে এসেছি। খনিজ সম্পদ এবং শক্তি সম্পদ, অর্থাৎ খনিজ পদার্থ এবং শক্তি সম্পদ, এই দুটো আমরা এখানে আবার পড়ব, কিন্তু সারা বিশ্ব জুড়ে, অর্থাৎ বিভিন্ন লোহা, কোরেক, অ্যালুমিনিয়াম, অভ্র, এই যেগুলো আছে, শক্তি সম্পদ, কয়লা, তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ শক্তি, এইগুলো পারমাণবিক শক্তি, এইগুলো সারা পৃথিবীর কোথায় উৎপাদন হয়, কেমন হয়, সেইগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। তার সঙ্গে আছে ম্যাপ পয়েন্টিং। ম্যাপ পয়েন্টিং আমরা টেনেতে পড়েছি, আবার এখানে ম্যাপ পয়েন্টিং করতে হবে, এবং সেই ম্যাপ পয়েন্টিং পৃথিবীর ম্যাপের ওপর করতে হবে। এবং এই যে আমরা অর্থনৈতিক ভূগোলে যেগুলো পড়লাম, অরণ্য, মৎস্য, তারপরে জলসম্পদ, তারপরে খনিজ শক্তি সম্পদ, এইগুলোর একটা পৃথিবীব্যাপী বন্টন আমাদের ম্যাপের মধ্যে করতে হবে, যার জন্য 2 নম্বর থাকবে। অর্থাৎ ম্যাপ পয়েন্টিং আবার 11-এ থাকছে, কিন্তু 12-এ গিয়ে আবার এটা থাকবে না। এরপরে আমরা যাচ্ছি, এইগুলো মোটামুটি আমাদের টোটাল 70 নম্বরের সিলেবাস, অর্থাৎ প্রাকৃতিক ভূগোল এবং অর্থনৈতিক ভূগোল মিলে 70 নম্বর। এই যে আঞ্চলিক অর্থনৈতিক ভূগোল বললাম, এইটা যে চ্যাপ্টারগুলো আছে তার মধ্যে 30 নম্বর এই চ্যাপ্টার থেকে থাকবে। যেহেতু আমরা 70 নম্বর দেখলাম, এবার আমাদের কিছু দেখতে হবে যে 30 নম্বর প্র্যাকটিক্যাল আছে, অর্থাৎ যেটা আমরা প্র্যাকটিক্যাল বলছিলাম যে 30 নম্বর প্র্যাকটিক্যাল আছে, এবং এই প্র্যাকটিক্যালের মধ্যে কি কি থাকবে, মানচিত্র স্কেল। এখন এই মানচিত্র স্কেল এটা আমরা প্র্যাকটিক্যালের মধ্যে আমরা পাবো, অর্থাৎ মানচিত্র কত ধরনের হয়, হ্যাঁ, এবং স্কেল যে আমরা মাপি, কাঠের হোক বা ফাইবারের হোক, সেই স্কেলগুলো কি করে তৈরি করা হয়, সেই তৈরি করাটা আমাদের শিখতে হবে এবং জানতে হবে। তার হচ্ছে কার্টোগ্রাম। কার্টোগ্রাম মানে কোনো তথ্যকে আমরা চিত্রায়িত করা। যেমন ধরো ক্রিকেট খেলা হচ্ছে, সেখানে রান রেট একটা সরলরেখার মাধ্যমে এবং খাঁজ কাটা রেখার মাধ্যমে দেখায় কোন সময় কতটা রেট উঠলো, রান উঠলো, তো ওইগুলো হচ্ছে কার্টোগ্রাম। অর্থাৎ সেগুলো লাইন গ্রাফ বলে, বার গ্রাফ আছে, স্টার ডায়াগ্রাম আছে, এগুলো আমাদের আঁকতে হবে এবং জানতে হবে। তারপর হচ্ছে আবহিক যন্ত্রপাতির ব্যবহার, থার্মোমিটার, হাইগ্রোমিটার, ব্যারোমিটার, এইগুলো আমাদের একদম হাতে নাতে কি করে রিডিং নিতে হয়, কি করে মাপ নিতে হয়, থার্মোমিটার কি করে মাপতে হয়, হাইগ্রোমিটার কি করে মাপতে হয়, ব্যারোমিটার কি করে মাপতে হয়। অর্থাৎ থার্মোমিটার হচ্ছে উষ্ণতা, ব্যারোমিটার হচ্ছে আর্দ্রতা, এবং হাইগ্রোমিটার আর্দ্রতা, এবং ব্যারোমিটার হচ্ছে বায়ুর চাপ। এই 3টে ইনস্ট্রুমেন্ট সম্পর্কে আমাদের জানতে হবে, এবং কি করে রিডিং নিতে হয় সেটা আমাদের জানতে হবে। তারপর হচ্ছে আবহিক মানচিত্র পাঠ। এই আবহিক মানচিত্র পাঠ মানে হচ্ছে প্রত্যেকটা দিনের একটা করে আবহাওয়া দপ্তর একটা করে মানচিত্র তৈরি করে, সেই মানচিত্রটা বিভিন্ন চিহ্নের মাধ্যমে থাকবে। সেই চিহ্নগুলো আমাদের আগে জানতে হবে, জেনে সেই দিনের আবহাওয়াটা কেমন ছিল ওই মানচিত্র থেকে আমরা বুঝতে পেরে যাব। এবং বহু বছর আগের 1950 সালেরও এরকম ম্যাপ আছে, সেই ম্যাপটা থেকে সেই 1950 সালের কোনো একটা দিনের আবহাওয়া কেমন ছিল সেটা আমরা জেনে যেতে পারবো। এটা হচ্ছে আবহিক মানচিত্র পাঠ, এটা আমাদের শিখতে হবে। আর এটা হচ্ছে উষ্ণতা ও বৃষ্টিপাত লেখচিত্র, অর্থাৎ উষ্ণতা সরলরেখা দ্বারা আঁকবে, বৃষ্টিপাত যেন স্তম্ভের মতো উঠবে, এরকম লেখচিত্র আমাদের একটা তৈরি করতে হবে, সেটা যখন প্র্যাকটিক্যাল হবে তখন। আর আছে ফিল্ড রিপোর্ট, অর্থাৎ এই ফিল্ড রিপোর্ট ভূমি সমীক্ষা যেটাকে বলা হয়। এখন এই ফিল্ড রিপোর্ট হচ্ছে কোনো একটা এরিয়াকে সিলেক্ট করে তার উপরে 8 থেকে 10 পাতার মধ্যে একটা রিপোর্ট তোমাদের তৈরি করতে হবে। যেমন আমরা প্রজেক্ট করেছিলাম 10-এতে, সেরকম এখানেও ওই একটা প্রজেক্ট করতে হবে, যেটাকে বলা হচ্ছে ভূমি সমীক্ষা। তো 3 ধরনের আছে তোমাদের, একটা জমির ব্যবহার নিয়ে একটা সমীক্ষা আছে, একটা হচ্ছে যান চলাচল নিয়ে সমীক্ষা, আর একটা হচ্ছে গৃহভিত্তিক সমীক্ষা, অর্থাৎ গৃহের ফ্যামিলি মেম্বারদের নিয়ে একটা সমীক্ষা তোমাদের করতে হবে। এই 3টের মধ্যে যে কোনো একটা সমীক্ষা করতে হবে, তার জন্য 5 নম্বর থাকবে। আর একটা হচ্ছে ব্যবহারিক ভূগোল খাতা, লাস্টে একটা ল্যাবরেটরি নোটবুক তোমাদের করতে হবে। সেই ল্যাবরেটরি নোটবুকটা থেকে আমরা ক্লাসের মধ্যে যে যে আঁকাগুলো হবে সেইগুলো ওই খাতার মধ্যে তৈরি হবে। তো মোটামুটি আমরা সিলেবাসটা জানলাম, অর্থাৎ প্র্যাকটিক্যালের 30 মার্কস যে থাকবে তার মধ্যে কি কি থাকবে সেইগুলো আমরা আজকে জানলাম। এবং এরপরে আমরা ওই প্রতিটা চ্যাপ্টার ধরে আমরা আলোচনা করব যে কি করে হয়। এখন তোমাদের যেহেতু বোর্ড কিছুটা সিলেবাস রিডিউস করেছে, আমি টোটাল একটা সিলেবাস সম্পর্কে বললাম, কিন্তু বোর্ড কিছু সিলেবাসটা রিডিউস করেছে।
সেই রিডিউস সিলেবাসের মধ্যে অনেকটাই আছে, যেগুলো আছে আমি সেগুলো বলছি। প্রথমে আছে ওই জ্ঞানচর্চার বিষয়রূপে ভূগোল, যেটা আমরা বললাম সেটা থাকবে। প্রাকৃতিক ভূগোলের বিভিন্ন তত্ত্বের মধ্যে পৃথিবীর জন্ম, ভূ-আভ্যন্তরীণ গঠন আর সমস্থিতির ধারণা, এই পর্যন্ত তোমাদের পরীক্ষা থাকবে। বাকি বাড়িমণ্ডল বাদ থাকছে, তারপরে বাড়িমণ্ডলটা পুরোটা বাদ থাকছে। আচ্ছা, জীবমণ্ডলটা তোমাদের হবে, জীবমণ্ডল। আর হচ্ছে অর্থনৈতিক ভূগোলের মধ্যে পুরোটাই থাকছে, অর্থনৈতিক ভূগোলটা যেটা আমরা বললাম সম্পদ, অরণ্য, মৎস্য, এইগুলো পুরোটাই থাকছে। তাহলে তোমাদের বাদ থাকছে শুধু বাড়িমণ্ডল আর ওই ভাঁজ, চ্যুতি, অনুৎপাত, এইগুলো বাদ থাকছে, ভূমিকম্প, এইগুলো বাদ থাকছে। অর্থাৎ তোমাদের যে সিলেবাস করা হয়েছিল সেই রিডিউস যে সিলেবাস, তাতে এগুলো কিছু কিছু বাদ থাকছে। এখন কোশ্চেনের প্যাটার্ন কি আসে, অর্থাৎ অধ্যায় ভিত্তিক যে বিভাজন, প্রতিটা অধ্যায়তেই কিন্তু কোশ্চেনের প্যাটার্ন বলা আছে এবং প্রতিটা অধ্যায় থেকে নাম্বার বিভাজন করা আছে। তো প্রতিটা অধ্যায় থেকে যদি নাম্বার বিভাজন করা থাকে তাহলে আমাদের প্রতিটা অধ্যায় আমাদের ভালো করে পড়তে হবে এবং প্রতিটা বিষয় আমাদের মন দিয়ে জানতে হবে, কারণ এমসিকিউ থাকবে, এসএকিউ থাকবে এবং বর্ণনামূলক এখানে থাকবে। তো আমরা যদি দেখি তোমাদের অধ্যায় ভিত্তিক বিভাজনটা আমি একটু দেখাচ্ছি, তোমরা যদি দেখে নিতে পারো, দেখতে পারো যে অধ্যায় ভিত্তিক বিভাজন কি করে হচ্ছে। তাহলে মোটামুটি দেখো, আমরা এই যে অধ্যায় ভিত্তিক নম্বর বিভাজন তোমাদের আছে, দেখো জ্ঞানচর্চার বিষয়রূপে ভূগোল, জ্ঞানচর্চার বিষয়রূপে ভূগোলে ওখানে এমসিকিউ 3, এসএকিউ 2 আর বর্ণনামূলক 7, টোটাল 12। আচ্ছা, তারপরে দ্বিতীয় চ্যাপ্টার থেকে ভূমিরূপ, প্রক্রিয়া, উদ্ভূত ভূমিরূপ, এখানে আছে 3, 2, 7 আর 12। আচ্ছা, বাড়িমণ্ডল আর জীবমণ্ডল, এই দুটোর থেকে চ্যাপ্টার থেকে এমসিকিউ থাকবে 6টা, এসএকিউ থাকবে 3টে, একটা বড় প্রশ্ন 7 নম্বরের থাকবে, তা 16, টোটাল হলো 40। আচ্ছা, এখানে অর্থনৈতিক ভূগোলে দেখো, অর্থনৈতিক ভূগোলে প্রথম আছে সম্পদ, তাহলে সম্পদ, অরণ্য আর মৎস্য, এই সম্পদ, অরণ্য আর মৎস্য এই তিনটে থেকে 4 নম্বর এমসিকিউ, 3 নম্বর এসএকিউ আর 7 নম্বর একটা বড় প্রশ্ন থাকবে, টোটাল হচ্ছে 14। আবার জমি ব্যবহারের ধরন, জলসম্পদ আর খনিজ সম্পদ, এই তিনটে চ্যাপ্টার মিলে 5 নম্বর থাকবে এমসিকিউ, 4 নম্বর থাকবে এসএকিউ আর 7 নম্বর থাকবে একটা বড় প্রশ্ন, তার থেকে 16। তাহলে টোটাল হলো 30। অর্থাৎ তাহলে দেখো প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ নাম্বারের বিভাজনটা করে দেওয়া আছে, প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ নাম্বারের বিভাজন করে দেওয়া আছে। সেই জন্য এই প্রতিটা অধ্যায় কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। তো এই প্রতিটা অধ্যায় এখানে গুরুত্বপূর্ণ হওয়ার জন্য আমাদের প্রত্যেকটাই প্রচুর ভালো করে পড়াশোনা করতে হবে। এইবার আমরা তাহলে মোটামুটি আমরা এখানে সিলেবাসটা জানলাম এবং কোশ্চেনের প্যাটার্ন আমরা জানলাম, কি ধরনের প্রশ্ন আসবে এবং এমসিকিউ, এসএকিউ এবং বর্ণনামূলক, এবং প্রতিটা অধ্যায় ভিত্তিক যে নাম্বারের বিভাজন সেটাও এখানে করে দেওয়া আছে। তো তোমাদের রিডিউস সিলেবাস অনুযায়ী সেরকম নাম্বার বিভাজনটা হয়ে যাবে। তো আজকে আমরা এই শুধু সিলেবাস এবং প্রশ্নের প্যাটার্ন এইগুলো নিয়ে আলোচনা করলাম। পরের ভিডিওতে আমরা চ্যাপ্টার ধরে আলোচনা করব। এখানেই শেষ করছি।